সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ডিকারজি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আমি দীপিকা। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই বিছানাপত্রগুলো আগে গুছিয়ে নিচ্ছি। এদিকে দেখো, দক্ষিণের রুমের বিছানাতে কিন্তু শোয়া হয় না রাত্রে, তারপরেও কিন্তু বিছানাটা পরিষ্কার করতে হয়, কারণ এখানে আমরা রাত্রেবেলা বলতে সন্ধ্যার থেকে 10:30 অবধি এখানে বই পড়া, এখানে সব কিছু, আর দুই একজন লোক আসলেও এখন এই ঘরেই বেশিরভাগ সময়টা কাটানো হয়। যার জন্য সকাল সকাল যেরকম ওই ঘরের বিছানাটাও আমি পরিষ্কার করে ঘর ঝাঁট দিয়ে নেই, ঠিক এই ঘরের বিছানাটাও পরিষ্কার করে ঘর ঝাঁট দিয়ে নেই। আজ মনে মনে ভেবেছিলাম যে একটুখানি কাজ এগিয়ে রাখি, কেননা এখন মোটামুটি ঠান্ডার হাতটা কিন্তু নেই বললেই চলে। দুপুরবেলা প্রচণ্ড রৌদ্র ওঠে, আর আমার তো ঠান্ডা আছেই, কেননা আমার একটু ঠান্ডাটা বেশি এই বছর। আর তোমরা জানো আমার শরীরটা বিশেষ একটা ভালো নয়, কিন্তু নীলাদ্রির এই যে অনেক ট্র্যাকস্যুট, অনেক কয়টা, সবগুলো এগুলো ধুয়ে ধুয়ে, এবং নীলাদ্রির বাবার সোয়েটার, গুলি করে এই যে মোটা জিনিসগুলো আর কি, সোয়েটার টাইপের জিনিসগুলোকে কিন্তু আমি ধুয়ে, এগুলো আর ব্যবহার করছে না যেহেতু, ধুয়ে একবারে শুকেজে প্যাক করে রেখে দেবো আর কি। পরের বার আবার যখন ঠান্ডা আসবে তখন আবার বের করব। এদিকে অনুষ্ঠানের দিন কে যেন এই যে আমার কলাপাতা কালারের বেড কভারটার মধ্যে সিঁদুর ফেলেছে, একদম লাল হয়ে আছে। তো এদিকে ভাবছি আজকে দুটো বেড কভার ধুয়ে দিই, পরে কালকে আবার একটা ধুয়ে দেবো। আর একটা তো এক্সট্রা ধোয়া রয়েই গেছে ঘরের মধ্যে, তো এই জন্যই কিন্তু বেড কভারগুলোকেও আজকে আর কি একটু ধুয়ে পরিষ্কার করে দেবো। আমি যেদিনকে জামা কাপড় ধুই তখন ইচ্ছে করে সবগুলোই একবারে ধুয়ে কেচে একদম পরিষ্কার করে রাখি। তো মোটামুটি আজকে এই দুটো বেড কভার ধুলে আর একটা ধুলে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল। এদিকে আবার রান্নাবান্না করতে হবে, তো জামা কাপড়গুলো তো সেরকম একটা নোংরা, ধুয়ে ওই যে টেবিলের মধ্যে গুছিয়ে রেখেছি, তো ভাবছি ওখানে যত রাখবো তত ধুলোবালি লাগবে, তো এই জন্য একবারে ধুয়ে সুকেজের মধ্যে প্যাক করে রাখি। আর টেবিলটা একটুখানি হালকা হয়ে যাবে, ফাঁকা হবে আর কি। আর এক দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই টেবিল চেয়ারে জামা কাপড় ভাঁজ করে রেখো না, ভালো লাগে না। অ্যাকচুয়ালি আলনায় যদি রোজ দিনের ইউজ করা জামা কাপড় ভাঁজ করে রাখি, তাহলে কি হয়, যে নীলাদ্রি আর তো অতটা লম্বা নয়, যার জন্য ওর নিতে গিয়ে ফেলে দেয় জামা কাপড়গুলো। তো যার জন্যই কিন্তু আমি ওই টেবিলটাতে ওই ছোটো ছোটো জামা, তারপরে নাইটি আর ব্যবহারিক জিনিসগুলো ওই টেবিলটার মধ্যে রেখে দেই, তাতে অনেকটা সুবিধা হয় আর কি। ওকে বললেও ও কিন্তু জিনিসগুলো এগিয়ে দিতে পারে, আবার ওর প্যান্ট জামা ও একা একা পরতে পারে, তাহলে এই জন্যই টেবিলটাতে রাখা সুবিধার্থে। তো যাই হোক, দিদিভাই আমার ভালোর জন্যই বলছিল যে টেবিলে জামা কাপড় ভাঁজ করে রাখলে ভালো লাগে না, কিন্তু উপায় নেই দিদিভাই। নীলাদ্রি আর একটু বড় হয়ে গেলে হয়তোবা তখন আমি রাখতে পারবো। আর এদিকে টুকিটাকি স্কুল ড্রেসগুলো ধুয়ে দিচ্ছি, কেননা সোমবার থেকে আবার স্কুল। কালকে আবার স্কুলে আছে বসন্ত উৎসব, ছেলের বায়না হলুদ কালারের পাঞ্জাবি লাগবে। এর আগেও একবার হলুদ কালারের একটা পাঞ্জাবি কিনে দিয়েছিলাম, তো পাঞ্জাবিটা এখন আর হয় না, অনেকটাই ছোট হয়ে গেছে। তো একদিনের জন্য হলুদ পাঞ্জাবি দিয়ে কী করব, পরে কিন্তু আর ওগুলো পরতে চায় না। তো ওকে বুঝিয়ে বললাম যে নতুন পাঞ্জাবি যে কিনে পরে যাবা, তাহলে তো রং লাগলে নোংরা হয়ে যাবে, তার থেকে যখন অন্য কোনো সময় পুজোর হবে আর কি বাড়িতে, তখন আমি তোমাকে একটা পাঞ্জাবি কিনে দেবো। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো কেচে কেচে বালতিতে বুক করছি, পরে একবারে গিয়ে পুকুর ধারে টারের মধ্যে মেলে দিয়ে আসবো। আজ কিন্তু অল্প অল্প করেই ধুচ্ছি জামা কাপড়, কেননা আবার যদি সেই কাশি তো আছে, আবার যদি বেশি করে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যায়, যার জন্য কিন্তু অল্প পরিমাণে করে জামা কাপড় ধুয়ে নিচ্ছি, নাহলে আবার নীলাদ্রির বাবা বকাঝকা করবে আর কি। যার জন্য কিন্তু অল্প অল্প করে ধুয়ে 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 কমিয়ে নিচ্ছি। লাস্ট আমি প্রত্যেক বছর লাস্ট ঠান্ডায় আর কোনো কিছুর প্রয়োজন নেই, তখন কিন্তু ওই মাদুরটার ব্ল্যাঙ্কেটটা ধুয়ে রেখে দেই। তো ওই দুটাই হচ্ছে লাস্ট। তো অনেক কয়টা সোয়েটার বের করা আছে নীলাদ্রি, তো এতগুলোর প্রয়োজন নেই, যার জন্য আস্তে 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 কমিয়ে রেখে দেবো আর কি। আর এদিকে কিন্তু
মা রান্না চাপিয়ে দিয়েছে সকালের, যেহেতু আমি মোছামুছি করছি, যার জন্য মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। আর কি বলবো, এই যে যখন দেখবে খুব কাজের চাপ থাকে তখন সব দিক থেকেই চাপটা বেড়ে যায়। আজ আবার মানে সকাল সকাল দাদা ফোন করে বলেছে কাকু আসবে, আমার বাবার কাকাতো ভাইয়ের মেয়ের বিয়ে আছে, তো বলছে কাকু নাকি নিমন্ত্রণ করতে আসবে। তো এদিকে একজনকে নিমন্ত্রণ করে আমাদের বাড়িতে সন্ধ্যার দিকে ঢুকে নিমন্ত্রণ করে যাবে, আর যদি সময় না পায় তাহলে হয়তো তারপরের দিন আসবে। তো যাই হোক, কখন আসে কাকু সেই অপেক্ষায় আছি। আর এদিকে দেখো আমি কিন্তু জামা কাপড় নিয়ে চলে এসেছি একদম পুকুর ধারে। আর কি বলবো, এই সুপারি গাছগুলো থাকাতে আমার খুব সুবিধা হয়েছে। আর খুঁটি গেড়ে আর কি কোনো রশি লাগাতে হয়নি, একবারে ডাইরেক্ট সুপারি গাছগুলোতেই রশিটা বেঁধে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু প্রচণ্ডই রৌদ্র পায় সকাল থেকেই, তাহলে আর কি তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায় আর কি। তো এখানে সবগুলো মোটা মোটা প্যান্টগুলো দিয়ে দিলাম, আর বেড কাভারগুলো দিয়ে দেবো এখানে মন্দিরের সামনে সেই জায়গাটাতে মেলে দেবো। তো দেখো কি সুন্দর, এদিক থেকে একদম এই পর্যন্ত রশিটা টাঙানো আছে, কিন্তু এইটাতে কিন্তু আমি খুব কম জামা কাপড় মেলে দিই, কেননা ওই যে আমাদের দুষ্টু মিষ্টুর তো অনেক জামা কাপড় কাঁথা ও দিদিভাই বেশি একটা দেয়, কিন্তু আজকে দিদিভাই দেয়নি, আপাতত আমি ওখানে দিয়ে রাখলাম। তারপরে স্নান সেরে একবারে রান্নাঘরে চলে আসলাম। কালকে দাদাভাই মাছ এনেছে অনেকগুলো, তো আমাদেরকে 3 পিস রাত্রিবেলা দিয়েছিল, তো 3 পিস কি 4 পিস দিয়েছিল, তো খেয়েছি, 3 পিস রয়ে গেছে। দাদাভাই বলতে বনির বাবা, তো দিয়েছে যখন তাহলে এইটা দিয়ে একটা হালকা পাতলা আজকে ঝোল বানিয়ে নেবো। মানে কয়েকদিন থেকে চলছে, অনেক অনেক তরকারি রান্না করছি, আর কি হচ্ছে পরে খাওয়া হচ্ছে না। আর তরকারি নষ্ট করতে আমার খুব খারাপ লাগে, তখন আমার এনার্জি না থাকলেও সেই সবজিগুলোকে খেয়ে ফেলতে হয়। আজকে আমি সবচেয়ে বেশি শর্টকাট রান্না করব, ফুলকপি আলু ভাজা করব, আর মাছের একটা পাতলা পাতলা ঝোল করব। নীলাদ্রির বাবা কিন্তু রোজ আমাকে বলে যে এত কিছু রান্না করতে হবে না, একটু কম রান্না করলেও নাকি পরিশ্রমটা কম হয়। কিন্তু যখন আমি রান্নাঘরে ঢুকি তখন কিন্তু আর ইচ্ছা করে না যে একটা সবজি রান্না করে বেরিয়ে আসি। তো যাই হোক, বিয়ে হওয়ার আজকে 13 বছরের মতো মনে হয় চলছে। তো 13 বছরে যেটা করিনি আজ সেটা করব। মানে আমাকেও এই যে এখন ঠিক 1টা বাজে, এরকম 12:30 1টা বাজে, তো এই সময়টা আসলে আমার এত ঘুম পায় আর এত ক্লান্তি চলে আসে শরীরের মধ্যে, হয়তো বা ওষুধটার জন্য ডাক্তারবাবু আমাকে যাতে বেশি বেশি ঘুমোলে, খাওয়া ঠিকঠাক হলে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হই, এই জন্য হয়তো বা ওষুধটা দিয়েছে। তো আজকে 12 বছরে যে কাজটা করিনি সে কাজটা আজকে করলাম। মানে মনে মনে একদম স্থির হয়ে বসেছি, মন যতই চাক আজকে আর আমি কিছু করব না। অন্যদিকে মা করছে, মা তো করবে, ওটাও দিয়ে দিবে, তো হয়ে যাবে। ওইটা দিয়ে এটা দিয়ে ঘুরে দেখবে 4টা সবজি আমাদের হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে গেল। এবার খেতে বসে পড়লাম। খেতে বসে নীলাদ্রির বাবা তো অবাক যে আমার মতো মানুষ আজকে শুধুমাত্র ভাজা আর একটা মাছের ঝোল করেছে। তো আমাকে বলছে 12-13 বছরে যেটা করতে পারোনি সেটা আজ করিয়ে দেখালে। তো মানুষ কি বলবো, মানুষ হয় না এরকম কোনো কাজ নেই। অ্যাকচুয়ালি রান্না করাটা আমার একটা শখ বলতে পারো। মানে রান্নাঘরে ঢুকলেই প্রথমে ইচ্ছা করে না যে রান্না আজকে কেউ যদি করে দিত তাহলে হয়তো বেশি করে খেতাম, কিন্তু একবার ঢুকলে কিন্তু আর আমি সেটাকে মানে স্থগিত রাখি না, মানে 2-3টা করতেই থাকি। তো রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম ঘরের মধ্যে। যেহেতু বেড কাভারটা শুকিয়ে গেছে, তো ভাবছি একবারে বালিশের কাভার, ধোয়া বালিশের কাভার এবং বেড কাভারটা লাগিয়ে নিই আর এটাকে তুলে রেখে দেবো। তো যাই হোক, বারবার নীলাদ্রি বাবা একটা কথাই খেপাচ্ছে যে আজকে তুমি 2টো সবজি রান্নলে কীভাবে, আর সূর্য কোন দিকে উঠেছে। তো দেখো তো বন্ধুরা, মানুষ মাত্র সবটাই করতে পারে, মানুষ পারে না এরকম কোনো কাজ নেই। আমি মনে করি চেষ্টা করলে সবটাই করতে পারা যায়। তো যাই হোক, আমি বারবারই মানে আমাকে খেপাচ্ছে, হাসাহাসি করছে। তো আমি
বললাম যে যেটা আমি 13 বৎসরে করতে পারিনি সেটা আজ করে তোমাকে দেখালাম। তো দেখো আমি সবই করতে পারি। আসলে নীলাদ্রির বাবা আমাকে যখনই দেখে চুপচাপ বসে থাকা বা শুয়ে থাকা, তখনই ওর মনে একটা সংকোচবোধ কাজ করে। সেটা হচ্ছে, তোমরা তো জানো প্রথম ব্লগটা ছাড়ার পরে দিনই আমাকে স্কুল ছাড়তে হয়েছে। এই কথাগুলো তুলতে ইচ্ছা করে না, তারপরেও কথার পিছনে কথা চলে আসে। তো নীলাদ্রির বাবা আর আমার মায়ের জন্যই কিন্তু আমি, মা বলতে শাশুড়ি মা, তোমরা ভাববে না আমার নিজের মা, আমি কিন্তু সবসময় মা বলি, যার জন্য শাশুড়ি মা কথাটা খুব কম আসে। তো মা এবং নীলাদ্রির বাবার জন্য স্কুলটা আর জয়েন করিনি। আমি কিন্তু তখনও ভেবেছিলাম যে ব্লগিংটাই বন্ধ করে দিই, তবু স্কুলটাতে যাই, মানে কি একটা মায়ায় আবদ্ধ ছিলাম। তো যাই হোক, নীলাদ্রির বাবা ওই অপমানটা সহ্য করতে পারেনি জন্য আমাকে আর জয়েন করতে দেয়নি। তো আজ তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। যেদিন আমি প্রথম ব্লগটা মানে খুলি তার 2-3 দিন আগেই কিন্তু আমি যে মোবাইল দিয়ে ভিডিও করছি সেই মোবাইলটা কিস্তিতে নিয়েছি ভিডিও করার জন্য। চুপ করে শুয়ে শুয়ে মোবাইল দেখতে ওর জেঠুর সঙ্গে। মাই টাটা করে দাও, মা টাটা করে দাও, হাই করে দাও, এদিকে এদিকে এখানে হাই করে দাও। দেখো কি দুষ্টু। তো দেখো সন্ধ্যাবেলা এখানে 2 কাপ চা করে নিয়েছি আর একটুখানি ঝালমুড়ি বানিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল একটা মুড়ি বানিয়ে নিয়েছি। আর কি বলবো, এখন না ওষুধগুলো খাওয়াতে ঘুমটাও অত্যাধিক হয়েছে আর খিদের জোরটাও একটু বেড়েছে। বন্ধুরা, এখানে আমি ভাত বসিয়ে দিলাম আলু সিদ্ধ দিয়ে। তো ছেলেকে পড়াচ্ছি আর এদিকে মানে খাবার রেডি করতে হবে। তো ছেলেকে ওখানে লিখতে দিয়ে এসে এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, কেননা এখন যদি উনুন ধরাতে যাই তাহলে অনেকটা সময় লাগবে আর বসে থেকে রান্না করতে হবে। আর আমার পক্ষে সম্ভব না রাত্রেবেলায় যে উনুন ধরিয়ে এখানে বসে রান্না করা, তাহলে নীলাদ্রির পড়াটা মানে ইনকমপ্লিট থেকে যাবে। বোঝোই তো তোমরা, বাচ্চা মানুষ সেরকম করে বসে বসে না পড়ালে পড়া হতে চায় না। ওর ধারণা আমি যদি পড়ায় দেই তাহলে নাকি পড়াটা খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়, যার জন্য এই যে গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে এদিকে আমি ওকে পড়াবো। তো মাঝে মাঝে এসে দেখে যাব ভাতটা আর হলো কি হলো না। এদিকে দেখি কি কি সবজি রয়েছে, বিশেষ কিছু করব না। এই যে ফুলকপি আলুর ভাজা সবজি রয়ে গেছে, একটুখানি ভাতও রয়ে গেছে আর মাছ তো শেষ, একটুখানি মাছের ঝোল রয়ে গেছে আর কি। আর মার ঘরে সবজি আছে, ওগুলো দিয়ে হয়ে যাবে আর কি। হয়তো বা আমি একটুখানি পাঁপড় ভেজে নেব, যদি রাত্রেবেলাও ঠিকঠাক ভালো মতন খাওয়ালে আবার ওইদিকে ছেলের পড়াশোনা হয় না। তো আর স্কুল চলছে, স্কুলের পড়া টিউশনের পড়া ওর পক্ষে একা একা চাপ হয়ে যায়, আর আমি একটু বুঝিয়ে বুঝিয়ে পড়ে দিলে তাড়াতাড়ি হয়। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে ওইটুকুই শেয়ার করেছিলাম যে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ছেলেকে পড়াচ্ছিলাম। তো ছেলের পড়া মোটামুটি কমপ্লিট করে পরে যে এগুলো করে নিলাম। এখানে ঘরের মধ্যে একটাই ডিম ছিল, তো ডিমটাকে পেঁয়াজ দিয়ে ঝুরিয়ে ঝুরিয়ে ভাজা করেছি। ফুলকপি আলু ভাজাই ছিল, এই যে পাঁপড় ভেজে নিয়েছি আর আলু সিদ্ধ। এটাই হচ্ছে আজকের রাত্রের মেনু। তোমরা হয়তো অনেকেই অনেক বেশি বেশি খাবার বা ভালো ভালো খাবার খাও, আমরা যেহেতু মধ্যবিত্ত সংসারে বিলং করি, তো আমাদের রাতের মেনুগুলো এরকমই হয় বিশেষত। তো এদিকে দেখো নীলাদ্রির বাবার জন্য থালা রেডি করে নিয়েছি আর এটা নীলাদ্রির জন্য। তুমি মুড়ি ঘন্ট খাবা, এটা ভালো মা দিয়েছে তোমার। তো এদিকে দেখো নীলাদ্রি বসে পড়েছে খাওয়ার জন্য, এদিকে নীলাদ্রির বাবা বসে পড়েছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নেই। মোটামুটি আজকে লেটই হয়ে গেল, এখন 10:15 বেজে গেছে। তো চলো খাওয়া দাওয়া করতে থাকি, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তোমরা হয়তো ভাববে দিদিভাই ওরা সিদ্ধ ভাত আর ভাজা দিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে। আসলে সেটা নয়, মানে এক এক দিন এক একটা করি, রুটি আর সিদ্ধ ভাত। বেশিরভাগ সময়টায় রাত্রিবেলা আমি এরকম ভাজা ঝাল ঝাল আলু সিদ্ধ এগুলো করি, কেননা দুপুরের কিছু না কিছু সবজি থেকেই যায় একদম রোজ দিনই। আর দুপুরে যেহেতু 3-4টা আমি করি, মা করে, তো একখানে মিক্সড করে খাওয়া হয়, যার জন্য কিন্তু সবজিগুলো অতিরিক্ত থেকে যায়। আর ঠান্ডার দিনে একটা সুবিধা, সবজি কিন্তু যেরকম রাখবে ওরকমই থেকে যায়। গরমের দিন আসলে কিন্তু এই সুবিধাটা থাকে না, সবজি
বলো ভাত বলো সেগুলো কিন্তু তখন মানে নষ্ট হয়ে যায় আর কি। এখন কিন্তু একটুখানি হিমশিম হয়ে যাচ্ছে, মানে মোবাইলের ইএমআই, নীলাদ্রির টিউশন, তারপরে সব কিছু মিলে আবার লোনের কিস্তি অনেক কিন্তু আমরা মানে কিস্তি নিয়ে আছি। তো এই কিস্তিগুলো চালাতে একটা হিমশিম হয়ে যায় আর কি। মানে আমি চুপচাপ থাকলেই নীলাদ্রির বাবার মাথায় এটাই কাজ করে যে আমি সবসময় এই সমস্ত নিয়ে ভাবনা চিন্তা করি। আমি বিশ্বাস করি উপরে ভগবান আছে, ভগবান সবটা দেখে নেবে, আমরা উপলক্ষ মাত্র। তো যার জন্য এত ভাবনা চিন্তা আমি করি না। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। যা কিছু হচ্ছে জীবনে সবটাই ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। তো যাই হোক, সবটাই ভগবান ঠিক করে দেবে একদিন না একদিন। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।